হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, ভালো আছো। আমার সাথে আজকে আমার খুব পছন্দের এবং খুব কাছের একজন বন্ধু আছে, যে এখন এই মুহূর্তে স্ক্রিনে আছে। ওর নাম অনমদর্শী বড়ুয়া। আমি ওর সম্পর্কে একটু বলে নিই। ও আমার ব্যাচমেট এবং বুয়েট থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। ও বুয়েট থেকে পড়াশোনা করার পর ওর মাস্টার্স কমপ্লিট করে ইংল্যান্ড থেকে এবং নরওয়ে থেকে। এবং ও এই মুহূর্তে আছে হচ্ছে তোমার ক্যালিফোর্নিয়াতে। ও ক্যালিফোর্নিয়ার একটি ইউনিভার্সিটি থেকে ওর পিএইচডি কমপ্লিট করছে অলমোস্ট। তো আজকে আমরা মূলত যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো যে যারা ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা করছো বা যাদের হায়ার স্টাডিজের স্বপ্ন আছে, তারা কিভাবে তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারো এবং পথে কি কি ধরনের বাধা আসে বা সেটাকে কিভাবে ওভারকাম করতে হয়, এগুলো সবই আমাদের আলোচনার মধ্যে থাকবে। তো হ্যালো অনুমো, কি খবর, কেমন আছিস দোস্ত? এই তো কেমন আছিস? হ্যাঁ, হ্যালো ভালো আছি। বন্ধুরা, কেমন আছো তোমরা? তুই এত বিজি শিডিউল থেকে আমাদের সময় দিচ্ছিস সবাইকে, আমাদের ছোট্ট সোনা বন্ধুদের মেনি মেনি থ্যাংক ইউ। তো আজকে আমি প্রথমে তোর কাছে আসব। ও কিন্তু আমাদের ব্যাচের অন অফ দা টপ মোস্ট গাই ছিল এবং ওর রেজাল্ট অত্যন্ত ভালো। না না, আরে এবং কি বলিস? ও ভালোটা তো ভালোই না বলে। না না না, এবং আমার আমার রেজাল্ট তো ভালো ছিল না। এবং আমি সব থেকে ওর যে গুণটা বেশি পছন্দ করি, ওকেও বলি সবাইকে বলবো, ও প্রচন্ড ধৈর্যের একজন মানুষ। মানে ওকে যদি কোনো একটা কাজের পেছনে লাগাই দেওয়া যায়, ও সেই কাজ শেষ না করা পর্যন্ত ক্ষান্ত হবে না। এই প্রতিভাটা আল্লাহ তাআলা ওকে দিয়েছে এবং আমি দোয়া করি ওর জন্য, এবং ও অনেক ভালো করবে জীবনে। ও যেখানে আছে পৃথিবীতে অনেক ভালো করবে। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন। হ্যাঁ, প্রণব, তোর কলেজের নাম কি? কোন কলেজে পড়াশোনা করতিস? আমার কলেজ হচ্ছে নটরডেম। কোন গ্রুপে ছিলি নটরডেম তুই? কলেজ। আমি ছিলাম গ্রুপ 6-এ। আমি ছিলাম গ্রুপ 4-এ, ও ছিল গ্রুপ 6-এ। তো নটরডেমে কিন্তু আমাদের বন্ধুত্ব হয়নি, আমাদের না, বন্ধুত্ব হয়েছে নটরডেমে বুয়েট আসার পরে। নটরডেমে আমরা একজন আরেকজনকে দেখি নাই। দেখি নাই আমাদের কখনো। বুয়েটেই পরিচয়। বুয়েট আমাদের এবং পরিচয় হয়েছে। বুয়েটেও মনে হয় অনেক পরে, নাকি? অত হ্যাঁ, প্রথম বুয়েটেও দিকে না? বেশ পরে, প্রায় আমার মনে হয় যে 1 বছরের পরে তোর সাথে হ্যাঁ, আমার মানে পরিচয় তুই তো হয়েছে। আমার সেকশনে ছিলি, তোকে দেখতাম তুই খুবই হুটহাট করে আসতে যেতি, কিন্তু ওরকম কোনো ইন্টারাকশন হতো না। আচ্ছা, কিন্তু তো শেষের দিকে আর কি পরিচয় ভালো হয়েছে আর কি। প্রথম প্রশ্ন হচ্ছে বুয়েট জীবন আর নটরডেম জীবন, তোর কাছে কোনটা কেমন লাগতো? নটরডেম কলেজ লাইফ আসলে অনেক ফাস্ট ছিল। ধর, কলেজ লাইফ কলেজ লাইফটা আসলে অন্যরকম। ইউনিভার্সিটি লাইফটাও একটু অন্যরকম। ধর, কলেজ লাইফটা হচ্ছে, আমার তো মনে হয় কলেজ লাইফটা আমার খালি আমার বাসা থেকে কলেজ যাওয়া আসা করতে করতে চলে গেছে। আমার বাসা অনেক দূরে ছিল, আজিমপুর। কলেজ ছিল মতিঝিলে, সেই বাসে করে যেতাম, বাসে করে আসতাম। প্রচন্ড একটা বড় একটা সময় চলে যেত, তো বাসায় এসে টায়ার্ড হয়ে যেতাম, কুইজ থাকতো, হাবিজাবি অনেক কিছু প্রিপারেশন নিতে হতো। মানে কলেজ লাইফটা খুব অল্প সময়ের মধ্যে এত দ্রুত চলে গেছে, আসলে এটা কতটুকু এনজয় করতে পারছি বলা মানে আমি দেখতে দেখতে শেষ বলতে হয়ে গেছে মুশকিল। আমাদের, না? দেখতে দেখতে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, বেড়াতে যেতাম, খেলতাম, কিন্তু অনেক ফাস্ট ছিল। মানে প্রচন্ড প্রেশার ছিল আসলে, সত্যি কথা। মানে ওরকম ফুরসত ছিল না কলেজ লাইফে এত কিছু চিন্তা করার, বা তখন কোনো মতে সিলেবাস শেষ করা, পরীক্ষা দেওয়া, তারপর আবার নেক্সট উইক কুইজের জন্য প্রিপারেশন নেওয়া। আর কুইজ তো একটা না, প্রতি উইকে 2-3টা করে কুইজ থাকতো ডিফারেন্ট সাবজেক্টের। মানে এটা চলে গেছে, এত ফাস্ট চলে গেছে, এটা বলার মতো না আর কি। এটা প্রচন্ড আমারও মনে প্রেশার হয় যে ছিল। মানে কলেজ জীবনটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। খুবই বুয়েট দ্রুত, লাইফটা আমাদের খুবই তো দ্রুত। কাটতেছিল না, একটা সময় আসছিল না যে এই হ্যাঁ, সেই কবে তুলনায় কবে ইউনিভার্সিটি শেষ হবে। লাইফটা অনেক হচ্ছে, কি বলবো, আস্তে ধীরে শেষ হয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, আমার কাছে যেটা মূলত সবাই জিজ্ঞাসা করে সেটা হলো যারা এই মোমেন্টে বুয়েটে পড়াশোনা করছে বা হুম, যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করছে, বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই তুই অবগত আছিস যে অলমোস্ট অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে যে তারা বিদেশ যাবে। সেটা হুম, ইউরোপ হোক, অস্ট্রেলিয়া হোক, আমেরিকা হোক, যে তারা সেখান থেকে উচ্চতর ডিগ্রি নেওয়ার পরিকল্পনা করে। অনেকে সেখানে হুম, সেটেলড হয়, আবার অনেকে দেশে ব্যাক করে। তো হুম। এই জিনিসটার জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা কখন থেকে শুরু করলে ভালো হয়? প্রস্তুতিটা হচ্ছে যত আর্লি শুরু করা যায় তত ভালো। আহ, তাহলে হচ্ছে ইয়ার গ্যাপটা কম হয়। ফর এক্সাম্পল ধরো, নর্মালি হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন প্রসেসটা ভালো, মানে সবচেয়ে বেশি সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিটেড হয় হচ্ছে ফল সেমিস্টার। ফল সেমিস্টার সাধারণত শুরু হয় ইউনিভার্সিটিতে অগাস্ট সেপ্টেম্বর এই সময়ে। তাহলে ধরো, যদি তুমি ফল সেমিস্টার টার্গেট করো, তাহলে তার 1 বছর আগে থেকে শুরু করতে হয় সবকিছু। দ্যাট মিনস হচ্ছে তুমি যদি নেক্সট ইয়ারের 2021-এর ফল, দ্যাট মিনস সেপ্টেম্বরে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে চাও, তাহলে হচ্ছে 2020-এর এই বছরের ফল মানে সেপ্টেম্বর অগাস্টের মধ্যে তোমাকে প্রসেস শুরু করতে হবে।
এবং এই প্রসেসটা হচ্ছে সেপ্টেম্বর অগাস্ট থেকে শুরু হয় এবং মোটামুটি ডিসেম্বর পর্যন্ত এটা ভার্সিটি টু ভার্সিটি ডেডলাইন ভেরি করে। কোনো ভার্সিটিতে ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন থাকে। সাধারণত টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো ডেডলাইন হচ্ছে নভেম্বর ডিসেম্বরে শেষ হয়ে যায়, মানে আগের বছর নভেম্বর ডিসেম্বরে শেষ হয়ে যায়। আর মিড মিড র্যাঙ্ক অথবা হচ্ছে লো র্যাঙ্ক ওদের ডেডলাইন সাধারণত ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকে। অনেক সময় হচ্ছে মার্চ এপ্রিল পর্যন্ত, এপ্রিল মে পর্যন্ত কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাডমিশন যায় আর কি। হুম তো ভালো টপ ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাধারণত আগের বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায়। মোটামুটি ডিসেম্বরে মোস্ট অফ দ্য টপ ইউনিভার্সিটি ডেডলাইন শেষ হয়ে যায়। হুম আর তাহলে ধরো তুমি যদি 2021-এর ফল মানে সেপ্টেম্বরে যেতে চাও, তাহলে তোমার 2020-এর ডিসেম্বরের মধ্যে সবকিছু আমি টপ ইউনিভার্সিটি ধরে কথাগুলো বলতেছি। 2020-এর ডিসেম্বরের মধ্যেই তোমার সবকিছু অ্যাডমিশন অ্যাপ্লিকেশন প্রসেস শেষ করতে হবে। তার মধ্যে অ্যাপ্লিকেশন প্রসেস শেষ করার মধ্যে এখানে অনেক কিছু পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে জিআরই টোফেল দেওয়া, দ্বিতীয় পার্ট হচ্ছে ইউনিভার্সিটি চুজ করা, থার্ড পার্ট হচ্ছে ইউনিভার্সিটি চুজ করে প্রফেসরদের ইমেল দেওয়া, ফোর্থ পার্ট হচ্ছে প্রফেসরদের ইমেল রিপ্লাই পাওয়ার পর সেই রিপ্লাই গুলো সর্ট করে হচ্ছে কোন কোন ইউনিভার্সিটি তুমি অ্যাপ্লাই করবে সেটা সর্ট আউট করা। মানে এটাও কিন্তু বেশ টাইম লেন্দি একটা, খুবই একটা টাইম কনজিউমিং একটা প্রসেস। এই জন্য তুমি ডিসেম্বরের মধ্যে যদি সবকিছু শেষ করতে চাও, তোমাকে অনেক আগে থেকে শুরু করতে হবে। অ্যাটলিস্ট হচ্ছে তোমার মার্চ এপ্রিল মে, মানে যত আগে পারা যায় অ্যাটলিস্ট হচ্ছে টোফেল এবং জেআরইটা অনেক আগে দিয়ে ফেলাটা বেটার। তাহলে তুমি মোটামুটি 6 মাসের মতো হাতে সময় পাবা। যে ফর এক্সাম্পল তুমি যদি ডিসেম্বরের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন শেষ করতে চাও, তুমি যে টোফেল এবং জিআরই ঝামেলাটা যদি অগাস্টের মধ্যে শেষ করে ফেলো, জুন জুলাই জুলাই অগাস্টের মধ্যে, তাহলে তুমি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় 3-4 মাস সময় পাবা খালি ইউনিভার্সিটি চুজ করার জন্য এবং প্রফেসরদের ইমেল করার জন্য। আর ইউনিভার্সিটি চুজ করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কারণ তুমি কোন সাবজেক্ট পড়তে চাচ্ছ এবং ওই পছন্দের সাবজেক্টটা হচ্ছে ভার্সিটি ওয়েবসাইট থেকে খুঁজে বের করা, এবং ওই সাবজেক্টটা হচ্ছে কোন প্রফেসর পড়াচ্ছে এবং কোন প্রফেসর ওই সাবজেক্টে ফান্ডিং দিচ্ছে, সবকিছু একসাথে হচ্ছে সর্ট আউট করা হচ্ছে বেশ টাইম কনজিউমিং ব্যাপার। এই জন্য আমি বলবো যে হচ্ছে যত তাড়াতাড়ি পারা যায় হচ্ছে টোফেল এবং জেআইটা দিয়ে ঝামেলা শেষ করে, এটা একটা বিশাল ঝামেলা, পেইন। এই ঝামেলাটুকু শেষ করে তারপর হচ্ছে ভার্সিটি সর্ট আউট করা বা প্রফেসরদের ইমেল শুরু করাটাই বেটার আর কি। তাহলে টাইমলাইনটা হচ্ছে এরকম। ধরো তুমি 2021-এর ফল ধরতে চাও, মানে অগাস্ট সেপ্টেম্বর সেশন ধরতে চাও, তাহলে 2020-এর ডিসেম্বরের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন শেষ হবে। এবং 2020-এর ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন শেষ করার জন্য তোমার 2020-এর অগাস্টের মধ্যে জিআরই টোফেল দেওয়া শেষ করতে হবে। এবং অগাস্ট থেকে ডিসেম্বর এই 4-5 মাস 5-6 মাস হচ্ছে তোমার পুরো অ্যাপ্লিকেশন প্রসেস, কারণ তুমি ইউনিভার্সিটি চুজ সর্ট করবা, প্রফেসর ইমেল করবা, আবার সুপারভাইজার থেকে এলওয়ার নিতে হয়, লেটার নিতে হয়, অনেক কিছু নিতে হয়। মানে এটা এটা একটা বিশাল টাইম কনজিউমিং প্রসেস। এই জন্য আগে থেকে যত আগে শুরু করবো তত বেটার, আমার হুম সাজেশন হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই এই প্রশ্নটা করে যে যারা বাইরে যেতে চায়, তারা একজন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলো বা বুয়েট বা কোথাও ভর্তি হলো, ওর কি জিআরইর জন্য বা টোফেলের জন্য যে প্রস্তুতি, এটা কি ফার্স্ট ইয়ার থেকে নেওয়া উচিত নাকি একটু পর থেকে নিলে কোনো সমস্যা নাই, কি মনে হয়? এটা এটা আসলে ভ্যারি করে। যেমন ফর এক্সাম্পল আমি তো বুয়েট লাইফে আমি বাইরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, এই জন্য আমি ওরকম জিআরই বা টোফেল নিয়ে কখনো মাথা ঘামাইনি। কিন্তু আমার অনেক পরিচিত, আমি অনেককে চিনি যারা হচ্ছে মোটামুটি সেকেন্ড থার্ড ইয়ার থেকে হলের মধ্যে জিআরই পড়া শুরু করছিল। এটা এটা ভেরি করে, যারা যদি প্রথম থেকে কেউ অ্যাডামেন্ট থাকে যে আমি যাবই, তাহলে আগে থেকে শুরু করাই বেটার, সুনার বেটার আর কি। এবং এখন তো জিআরইর মনে একটু ফরম্যাটও চেঞ্জ হয়েছে। আমাদের সময় প্রচুর ওয়ার্ড টার্ড মুখস্থ করা লাগতো, প্রায় 1500 ওয়ার্ড মুখস্থ করতাম আমরা, আরো বেশি 1500 থেকে 2000। কিন্তু এখন হচ্ছে ওয়ার্ড মুখস্থ করার চেয়ে কম্প্রিহেনশন কনটেক্সট বুঝে হচ্ছে কোয়েশ্চেন সলভ করাটাই বেশি ইম্পর্টেন্ট আর কি। এবং এটা টাইম লাগে। এখন এই পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে কার ইংলিশ ক্যাপাবিলিটি কিরকম, কার প্রসেসিং ক্যাপাবিলিটি কিরকম তার উপর। যদি কেউ ফিল করে যে হচ্ছে তার একটু বেশি টাইম লাগবে তার জিনিসটা কোপ আপ করতে, তাহলে আগে শুরু করাটাই বেটার। আর কেউ যদি হচ্ছে আগে থেকেই ফরম্যাটটা সম্পর্কে জানে, এবং কেউ যদি যার ইংলিশ একটু ভালো বা এবং যার হচ্ছে প্রসেস খুব দ্রুত প্রসেস ইনফরমেশন প্রসেসিং ক্যাপাবিলিটি যার ভালো, সে যদি ফিল করে যে তার একটু পরে শুরু করলে হবে, তাও হয়। অনেকে আছে যে ফোর্থ ইয়ারে শুরু করে ভালো জিআর স্কোর পাইছে, অনেকে আছে সেকেন্ড ইয়ারে শুরু করে ভালো জিআর স্কোর তুলতে পারেনি, এরকম আছে। এটা পুরো ইন্ডিভিজুয়ালের উপর। আমি এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, তবে সবসময় আগে থেকে শুরু করা বেটার। যারা হচ্ছে একদম অ্যাডামেন্ট যে বাইরে যাবে, তাদের আমি বলবো সময়, যেমন ফর এক্সাম্পল তুমি যদি হচ্ছে পাশ করার পর জিআরই শুরু করো, তোমার জিআরই পুরো সিলেবাসটা মোটামুটি ভালো করে শেষ করতে 3-4 মাস সময় লাগে। এবং 3-4 মাস, এবং তোমার যদি
পাসটা তোমার যদি গ্রাজুয়েশনটা যদি এমন টাইমে হয়, ফর এক্সাম্পল ধরো তুমি গ্রাজুয়েট করলে অগাস্টে, তুমি অগাস্টে গ্রাজুয়েট করে তুমি 3-4 মাস জিআরই দিয়ে ডিসেম্বর ডেডলাইন ধরাটা একটু অনেক টাফ হয়ে যায়। এই জন্য হচ্ছে আগে থেকেই প্ল্যান করতে হবে। যদি তোমার গ্রাজুয়েশনটা যদি এরকম অগাস্টে হয়, তাহলে তুমি আগেই স্টুডেন্ট থাকা অবস্থায় জিআরইটা দিয়ে, জিআরই টোফেল দিয়ে তুমি ভালো একটা স্কোর তুলে মোটামুটি ফ্রি হয়ে গেলে, এরপর হচ্ছে অগাস্টে তুমি গ্রাজুয়েট করে শেষে 3-4 মাস তুমি ইউনিভার্সিটি সর্ট আউট করলে এবং প্রফেসরদের ইমেল করলে। এটা আর কি, এটা ওরকম কোনো হার্ড এন্ড ফাস্ট নয়। তবে তুমি যদি আমি বলবো যে সুনার বেটার, তুমি যত আর্লি শুরু করবা তত ভালো আমার মনে হয়। যদি তুমি অ্যাডামেন্ট হও যে বাইরে যাবা, কনফিউশন থাকলে অনেকে লেট করে, কিন্তু যদি তুমি অ্যাডামেন্ট হও তুমি বাইরে যাবাই, তাহলে হচ্ছে আগে শুরু করে দেওয়াটাই বেটার, নইলে টাইম লস তো হয়ে এটা গেলে আসলে তোমার এক আমাদের তো বছর স্টুডেন্টদের একটা জাতিগত সমস্যা, যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে কনফিউজ যে সে কি করবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে অনেকে কি করে যে ফোর্থ ইয়ারে উঠে আরো চাকরি চাকরি করতে শুরু করে, চাকরি করার হ্যাঁ এক হ্যাঁ বছর পর মনে করে যে না আমি বাইরে যাবো। তো তখন হ্যাঁ হ্যাঁ আসলে অনেক হ্যাঁ লম্বা একটা সময় নষ্ট হয়ে যায়, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমিও। এটাও আসলে স্টুডেন্টের দোষ দেওয়াটা টাফ। যেমন আমিও তো অনেক, আমি তো পাশ করার অনেক পরে আসছি আসলে, সত্যি কথা। হুম। যেমন এটা অনেকে মনে করে যে পাশ করলাম একটু জবের ফ্লেভার নিয়ে। এটাও আসলে একদিক দিয়ে কোনোটাই রং না, কোনোটাই রাইট না। তুমি জবের একটা এক্সপিরিয়েন্স পাচ্ছ, দেশের অবস্থা বুঝতেছো, এবং এটা একটা সুবিধা হচ্ছে তুমি যখন দেশে জব করে যখন তুমি দেশ ছাড়তেছো, বাইরে পড়তে যাচ্ছ, তখন তোমার কোনো আফসোস থাকবে না। যে তখন তোমার মনে হবে না যে হচ্ছে যে আহা আমি বাইরে তো কষ্ট করতেছি, দেশে মনে হয় ভালো থাকতাম। এই আফসোসটা অনেক কমে যায়। হুম। আবার যদি দেশে জব না করে যদি হচ্ছে বাইরে হুট করে চলে আসে, এবং বাইরে যখন তুমি স্ট্রাগল করা শুরু করবে, তখন তোমার মনে হবে আহা দেশে বোধহয় ভালো ছিল, দেশে সবাই কত ভালো আছে। এই জিনিসটা হচ্ছে এরকম, মানুষের সাইকোলজি এরকম অদ্ভুত ভাবে খেলে আর কি। এই Right. জন্য আসলে কোনোটাই কোনো মানে কোনটা ভালো কোনটা খারাপ এরকম কোনো স্ট্রিক্ট কোনো হার্ড এন্ড ফাস্ট কিছু নাই। যার লাইফ যেভাবে ফ্লো হয়, এটা আমি সবসময় বলবো যে এটা কোনটা ভালো, আসলে কোনটা বেস্ট সিনারিও, এটা খুব বলা টাফ। প্রত্যেকটা মানুষের লাইফ ডিফারেন্ট আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর আমি এটা এমনি আসলে সবাইকে বলা বলি টাফ। যে আসলে আমরা যেখানেই থাকি, বাংলাদেশে থাকি বা ইউরোপ থাকি, আমেরিকা থাকি, যেখানেই থাকি, সব জায়গাতেই পরিশ্রম করতে হয় এবং সবখানে স্ট্রাগলের স্ট্রাগল করতে হয়, স্ট্রাগলের এটা পরিমাণটা আসলে আসলে অনেক বেশি। অনেক বেশি যে যে স্ট্রাগল যত করতে হয়, বেশি অনেক উন্নত স্ট্রাগল করতে সেখানে হয়। পরিশ্রমের পরিমাণও কিন্তু তত বেশি হয়। হ্যাঁ, অনেক স্ট্রাগল করতে হয়। এবং আমি ট্রুলি বলি যে বাংলাদেশে অনেক সহজে জব করা যায়। সুবিধা অসুবিধা আছে। বাংলাদেশের জবের একটা বড় সুবিধা হচ্ছে এখানে আহ জব অনেক, আমি বলবো হচ্ছে টেকনিক্যাল জব গুলাতে আমার মনে হয় একটু, মানে আমার মনে হয় লেবারাস না, আমার কাছে যেটা মনে হয়। কিন্তু এখানকার টেকনিক্যাল জব গুলো হচ্ছে প্রচন্ড, মানে কি বলবো, প্রচন্ড তোমাকে আপডেট থাকতে হবে, এবং তুমি যদি নিজেকে আপডেট না করো তাহলে তুমি কোনো কম্পিট করতে পারবে না। আর এখানে তো কোনো জব সিকিউরিটি ওরকম নাই। ধরো বাংলাদেশে তুমি একটা টেকনিক্যাল লাইনে ঢোকার পর বা গভর্নমেন্ট জব ঢোকার পর হচ্ছে তুমি মোটামুটি শিওর থাকো যে তোমার জব এত সহজে যাচ্ছে না। কিন্তু এখানে তুমি যদি হচ্ছে নিজেকে আপডেট না করো, তুমি যদি কম্পিট করতে না পারো, তাহলে নতুন যারা আসতেছে ওদের সাথে যদি তুমি কম্পিট করতে না পারো, দেখা যাবে তোমাকে তোমার জায়গা ছেড়ে দিতে হবে নতুনদের জন্য। এই জন্য প্রতিনিয়ত তোমাকে আপডেট করতে হয়। অসুবিধা হচ্ছে তোমাকে সবসময় আপডেট থাকতে হয়, পরিশ্রম করতে হয়। আর অসুবিধা হচ্ছে আমার মানে বাঙালি মাইন্ডসেট আর কি, যে আমরা সবসময় চিন্তা করি জবে যাব, বসে থাকবো, এই ফাইল আরামপ্রিয়তা। আরামপ্রিয়তা আর কি। এটা এখানে কম, মানে এটা এখানে করলে টেকনিক্যাল লাইনে আসলে সার্ভাইভ করা টাফ, আমার যেটা মনে হয় আর কি। সবসময় আপডেট থাকতে হয়। আচ্ছা, বাইরে যাওয়ার জন্য তো ডেফিনেটলি রেজাল্ট অনেক বড় একটা ফ্যাক্টর, স্পেশালি কোন ওয়ান অফ দ্য মেইন ইউনিভার্সিটিতে যাবে। ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ যে যত ভালো ইউনিভার্সিটিতে যেতে চায় তার রেজাল্ট স্কোর তত ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। এখন অনেকেই প্রশ্ন করে যে ফান্ডিং, এই হুম ফান্ডিংটা কিভাবে পাবে না পাবে। এটা আমি হুম কিছু অ্যান্সার দেই এখন। তুই কিছু বল যে ওরা ফান্ডিংটার ব্যাপারে ওরা আসলে অনেক সময় কনফিউজ থাকে। ফান্ডিংটা হুম কিভাবে তারা ম্যানেজ করবে বা ফান্ডিং এর অ্যামাউন্টটা কেমন হয়, এবং হুম। সে ফান্ডিং দিয়ে আসলে কি আমি কাজ করতে পারে ভালো করে। হ্যাঁ, আমার যেহেতু হচ্ছে আমার মোটামুটি 2টা কন্টিনেন্টের এক্সপেরিয়েন্স আছে, ইউরোপ এবং ইউএসএ। আমি মোটামুটি একটা আশা করি ভালো ধারণা দিতে পারবো ফান্ডিং নিয়ে। প্রথমে ইউএসএ নিয়ে বলি। প্রথম কথা হচ্ছে ইউএসএ তে মাস্টার্স এবং পিএইচডি ফান্ডিং দুটো দুরকম। প্রথম একজন কথা হচ্ছে, যেমন ফান্ডিংটা হচ্ছে অনেক ভাবে আসতে পারে। একটা হচ্ছে, অনেক ভাবে বলতে 3 ভাবে মেইনলি আসে। একটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে ফেলোশিপ আকারে আসে। আরেকটা হচ্ছে প্রফেসর তার পকেট থেকে জিএসএ, ধরো প্রফেসর হচ্ছে কোনো প্রপোজাল লিখলো, লিখে হচ্ছে আহ কোনো ফান্ডিং পেলো, সেই ফান্ডিংটা প্রফেসর তোমাকে দিবে ওই প্রজেক্টে কাজ করার জন্য। আর থার্ড হচ্ছে টিএশিপ হচ্ছে এরকম, ধরো হচ্ছে তুমি গ্রেডার হলা বা কোনো ক্লাস নিতে কোনো কোনো প্রফেসরকে ল্যাবে হেল্প করতেছো, কোনো প্রফেসরকে ক্লাস নিতে তুমি হেল্প করতেছো, খাতা কেটে দিচ্ছ, সেটা অনুযায়ী তোমাকে কিছু পারিশ্রমিক দেওয়া হবে আর কি। ফান্ডিংটা ভাবে আসে। তাহলে একটা হচ্ছে ফেলোশিপ, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে আসে সরাসরি ডাইরেক্ট। টিএটাও ডিপার্টমেন্ট থেকে আসে, কিন্তু টিএ পাওয়ার জন্য প্রফেসরের আন্ডারে
একটা প্রফেসরকে হেল্প করতে হয়, ক্লাস নেওয়াতে বা ল্যাবে হেল্প করতে হয়। কিন্তু ফেলোশিপ নেওয়ার সময় কোনো প্রফেসরকে হেল্প করতে হয়, এটা ডাইরেক্ট ডিপার্টমেন্ট থেকে আসে। আর আরেকটা হচ্ছে তুমি প্রফেসরের পকেট থেকে দেয়, আউট অফ পকেট মানি, যেটা হচ্ছে জিএসআর বলে, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। এটাও প্রফেসর থেকে আসে, এটা ডিপার্টমেন্ট থেকে আসে না, এটা তার প্রফেসর তার পকেট থেকে তোমাকে দিবে, একটা প্রজেক্টে কাজ করার জন্য তোমাকে পকেট থেকে দিবে। তাহলে এখন ধরো এই 3টা ফান্ডিং শুরু করার জন্যই তোমাকে, আমি পিএইচডির কথা আগে বলি, মাস্টার্সের কথা পরে বলবো। এই 3টা ফান্ডিং, যে কোনো একটা ফান্ডিং পাওয়ার জন্য তোমাকে আগে যে কোনো প্রফেসরের সাথে কথা বলতে হবে। কারণ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবে প্রফেসরের থ্রুতে। প্রফেসরের থ্রুতে অ্যাডমিশন হবার পর তুমি ফেলোশিপ পাবা না টিএ পাবা না জিএসআর মানে আরএ পাবা, সেটা প্রফেসরই ডিসাইড করবে যে ফান্ডিংটা তোমার কিভাবে আসবে, তোমার এখানে কোনো হাত নেই। ধরো দেখা যায় হচ্ছে প্রফেসরের যদি এনাফ ফান্ডিং থাকে, প্রফেসর তোমার পুরো পিএইচডি লাইফটাই তোমাকে জিএসআর পারবে দিতে, তার তোমাকে ফান্ড করতে পারবে। আর প্রফেসর যদি ফান্ডিং কম থাকে, প্রফেসর হয়তো তোমাকে জিএসআর অথবা টিএ অথবা ফেলোশিপ বিভিন্ন কম্বিনেশনে তোমাকে ফান্ড প্রোভাইড করতে পারবে। এই জিনিসটা পুরোটাই প্রফেসরের উপর, এটা তোমার খুব বেশি হাত নাই আর কি। তাহলে এখন ধরো তুমি যখন হচ্ছে প্রফেসর চুজ করবা বা হচ্ছে যখন তুমি ইউনিভার্সিটি সর্ট আউট করা শুরু করবা, তখন ইউনিভার্সিটি ওয়েবসাইটে প্রত্যেকটা প্রফেসর একটা ল্যাবের সাইট থাকে, ল্যাবের লিঙ্ক থাকে। ওই লিঙ্কে গিয়ে হচ্ছে তুমি দেখতে পাবা যে কোনো প্রফেসর হচ্ছে কোনো পটেনশিয়াল স্টুডেন্ট খুঁজছে নাকি খুঁজছে না। সাধারণত প্রফেসর তো ওয়েবসাইটে লেখা থাকে যে এবং কোনো প্রফেসর যদি পটেনশিয়াল স্টুডেন্ট খুঁজেও কোন সাবজেক্টে খুঁজছে, ফর এক্সাম্পল ধরো কেউ কি হার্ডওয়্যার সফটওয়্যারে, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খুঁজছে কি, নাকি সফটওয়্যার সিকিউরিটি, নাকি হার্ডওয়্যার সিকিউরিটি, নাকি ইলেকট্রোম্যাগনেটিক্স, নাকি পাওয়ার সিস্টেম, ওই প্রফেসরের সাইটে লেখা থাকে জিনিসটা। এবং এটা ইন্টারেস্ট অনুযায়ী, ধরো কারো যদি সফটওয়্যারে কাজ করার ইচ্ছা হয়, তাহলে সেই অনুযায়ী হচ্ছে যেসব প্রফেসর হচ্ছে সফটওয়্যার রিলেটেড কাজ করে সাইট থেকে দেখে নিয়ে সেই প্রফেসরকে ইমেল করতে হয়। প্রফেসরকে ইমেল করার পর যদি প্রফেসর যদি তোমার সিভি এবং তোমার এক্সপেরিয়েন্স দেখে যদি সন্তুষ্ট হয়, উনি হয়তো তোমাকে একটা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার পর হয়তো তোমাকে অ্যাডমিশন লেটার দিবে। ওই অ্যাডমিশন লেটারে লেখা থাকে যে তোমার ফান্ডিংটা কিভাবে আসবে। সাধারণত হচ্ছে কেউ কাউকে ইনিশিয়ালি 1 বছরের ফান্ডিং দেয়, পরে 3 বছর কোনো গ্যারান্টিড ফান্ডিং থাকে না। মানে অফার লেটারের মধ্যে এইভাবে লেখা থাকে যে তোমাকে 1 বছর ফান্ডিং দেওয়া হবে, পরে 3 বছর আমরা কিছু জানি না। আবার কারো কারো অফার লেটার লেখা থাকে ফুল 4 ইয়ার গ্যারান্টেড ফান্ডিং থাকে। হুম। এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে প্রফেসরের উপর, মানে প্রফেসর কতটুকু ফান্ড আছে, প্রফেসর কতটুকু তোমাকে স্পন্সর করতে হবে তার উপর। এখানে আসলে তোমার খুব বেশি হাত নেই আর কি। আর প্রফেসর সবসময় তো বেস্ট জিনিসটাই চাবে, এটা নিয়ে আসলে তোমার চিন্তা করার মানে ফান্ডিং নিয়ে প্রফেসরের সাথে কথা বলার কোনো দরকার নেই। আহ, তাহলে দেখো, যদি অফার লেটারে থাকে যে 4 বছর গ্যারান্টেড ফান্ডিং, তাহলে তো তুমি অনেক ভালো, তুমি অনেক সেফ, হুম, তোমার তা তো ফান্ডিং অবশ্যই। নিয়ে চিন্তা করা লাগতেছে না। কিন্তু যদি লেখা থাকে যে খালি ইনিশিয়াল ফান্ডিং 1 বছরের হবে, বাকি 3 বছর ফান্ডিং কোনো গ্যারান্টিড ফান্ডিং না, তখন তোমাকে যেটা করতে হয়, অনেকে যেটা করে, সবাই যেটা করে আর কি, অনেকে না, 1 বছর ফান্ডিং নিয়ে আসে, আসার পর হচ্ছে টিএশিপ খুঁজে। আর মানে প্রথম বছর ফান্ডিং পাওয়ার পর প্রথম বছর ফান্ডিংটা হয়তো তার প্রফেসর পকেট থেকে দিল, অথবা ফেলোশিপ আকারে আসলো বা টি আকারে আসলো। কিন্তু সেকেন্ড ইয়ার থেকে ফান্ডিং যেটা হবে সেটা হচ্ছে স্টুডেন্টকে খুঁজে বের করতে হয়। তখন স্টুডেন্টরা কি করে, তখন স্টুডেন্টরা ডিপার্টমেন্টে যায়, ডিপার্টমেন্টে গিয়ে কথা বলে যে আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফান্ডিং কি হতে পারে। তখন ডিপার্টমেন্ট কি করে, যদি টিএ পজিশন যদি ফাঁকা থাকে, ডিপার্টমেন্ট টিএ আকারে দেয়। আবার যদি টিএ না থাকে, তখন স্টুডেন্ট প্রফেসরের কাছে অ্যাপ্রোচ করে, প্রফেসরকে গিয়ে বলে আমার ফান্ডিং এর কথা যখন বলে, তখন প্রফেসর যদি ফান্ডিং থাকে, তখন প্রফেসর আরএ হিসেবে দেয়। মানে কিছু না কিছু একটা হয়ে যায়। মানে আমি ম্যানেজ খুব, করে নিতে পারে আর কি সামহাউ। হ্যাঁ আমি খুব কম মানুষকে দেখছি আসলে একবার আসার পর ফান্ডিং নিয়ে খুব বেশি ঝামেলা হয়েছে। তবে হয় না যে তা না, হয়। যদি হয় তাহলে এটা খুবই মানে কি বলবো বিপজ্জনক। ভয়ঙ্কর একটা ব্যাপার, খুবই মানে কি কারণ আসলে বিপজ্জনক, মানে ইউরোপে বা খুবই আমেরিকাতে যে বিপজ্জনক। পরিমাণ কস্টিং, হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ, থেকে এটা ওই কস্টিংটা যদি কেউ নিতে চায় আসলে খুব খুব এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। খুবই কারণ এখানে তো খুবই ডলার আয় ডেঞ্জারাস করতেছে, মানে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ বাংলাদেশে টাকা আয় করে ওখানে ডলার পাঠাতে হবে আর কি, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আমি আমার পরিচিত অনেকে আছে যে সেকেন্ড ইয়ার পর ফান্ডিং বন্ধ হয়ে গেছে, এরকম আছে। তখন সেকেন্ড ইয়ারে ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার পর মাস্টার্স নিয়ে চলে গেছে, এরকম আছে অনেক। তবে এই জন্য জিনিসটা হচ্ছে এখানে কিছুটা আনসার্টেনিটি আছে, এটা যে অসত্য তা না, আনসার্টেনিটি অবশ্যই আছে, বিশেষ এবং করে এখানে। তার বুদ্ধিমত্তারও তো অনেক পরিচয় দিতে হবে ওখানে, যে ফান্ডিং। হ্যাঁ, এবং এখানে পারফর্ম করতে হয়। যেমন প্রথম বছর যে তুমি আসার পর তুমি যদি ঠিকমতো যদি পারফর্ম করতে না পারো, প্রফেসর যদি সন্তুষ্ট না হয়, তখন প্রফেসর কেন চাইবে যে তোমার তার পকেটের মানে তোমাকে খরচ করার জন্য। কারণ এক্স্যাক্টলি। প্রফেসর যে টাকাটা আনে, উনি কিন্তু অনেক কষ্ট করে টাকাটা আনে। এমন না যে হচ্ছে কোনো প্রফেসরকে টাকা এমনি এমনি কেউ দিচ্ছে। মানে প্রফেসরকে প্রপোজাল লিখতে হয়, প্রফেসরকে পেপার পাবলিশ করতে হয়। এখন তোমার পিছনে টাকা খরচ করার পর যদি তুমি যদি কোনো আউটপুট না দাও, কোনো যদি ভালো পেপার পাবলিশ করতে না পারো বা ওরকম যদি আউটপুট না আসে, তখন প্রফেসর আসলে চাবে না যে তার টাকাটা নষ্ট হোক। নষ্ট করবে। কারণ এখানেও প্রফেসর জড়িত আর কি।
এজন্য পারফর্ম করাটা অনেক ইম্পর্টেন্ট। পেপার পাবলিশ করা, তারপর হচ্ছে নতুন কাজ শুরু করা, মানে একটা পারফর্ম করতে, একটা সার্টেন লেভেল পর্যন্ত পারফর্ম করতে হয়। নইলে হচ্ছে দেখা যাবে যে প্রফেসর যদি তোমার প্রতি যদি একটু যদি মানে কনফিডেন্ট না থাকে যে তুমি কাজটা করতে পারবে কিনা, তখন দেখা যাবে তোমার ফান্ডিংটা অফ করে দিয়ে যার উপর কনফিডেন্ট তাকে ফান্ডিংটা দিল। এবং এক্ষেত্রে এখানে প্রফেসরের কোনো দোষ নেই, কারণ আচ্ছা, ফান্ডিং এর রিসোর্স অ্যামাউন্ট, হচ্ছে লিমিটেড। হ্যাঁ, ফান্ডিং এর হ্যাঁ, অ্যামাউন্ট যারা 1 ইয়ারের জন্য ফান্ডিং পায়, এটা হ্যাঁ। মান্থলি কত ডলার থেকে কত ডলারের মধ্যে ভ্যারি করে আনুমানিক? এটা হচ্ছে যখন অ্যামাউন্টটা দেয় তখন হচ্ছে 9 মাসের জন্য ফান্ডিংটা দেয় একবারে। 9 মাস? 12 ইউএসএ তে আমি যা বলতে সব ইউএস সিস্টেমে, ইউরোপে আলাদা, কানাডাতে আলাদা। যেমন আমেরিকাতে যখন আমাদের অফারটা দেয় সেটা হচ্ছে 9 মাসের অফার, এবং 9 মাসের অফারে আমাদের পার মান্থ হচ্ছে ইউনিভার্সিটি থেকে ভেরি করে, যেমন মিনিমাম হচ্ছে $1500 থেকে ম্যাক্সিমাম $2800 পর্যন্ত আছে, 2800 $3000 পর্যন্ত আছে। হুম। ফর এক্সাম্পল ধরো হচ্ছে $1500 যেখানে খুব চিপ, ধরো ক্যানসাস, তারপর হচ্ছে সাউথ ক্যারোলাইনা, তারপর হচ্ছে ফ্লোরিডা, ওসব জায়গায় একটু চিপ। ওখানে তোমার ফান্ডিংটা $1500 থেকে $1800 মধ্যে থাকে পার মান্থ। আর একটু কস্টলি কান্ট্রি গুলাতে, কস্টলি স্টেট গুলাতে, ইউএসএ যেমন ক্যালিফোর্নিয়া খুবই কস্টলি, এখানে ফান্ডিংটা হচ্ছে 2200 2300 2400 পর্যন্ত যায়, 2800 পর্যন্ত যায়। যেমন সান্টা ক্রুজ খুবই কস্টলি, সান্টা বারবারা কস্টলি, ওখানে ফান্ডিংটা $2500 $2500 $2700 $2800 পর্যন্ত যায়, এবং কোথাও কোথাও $3000 পর্যন্ত যায়। আহ এবং এই ফান্ডিংটা ডিপেন্ড করে হচ্ছে স্টেট অনুযায়ী, স্টেট কস্টিং এর উপর, তারপর হচ্ছে প্রফেসরের উপর, সবকিছুর উপর ডিপেন্ড করে হুম। কতটুকু কে কতটুকু ফান্ডিং পাবে। আবার এখানেও কিছু কথা আছে, যেমন এই ফান্ডিংটা আউট অফ পকেট, মানে যেটা মানে তোমাকে প্রতি মাসে খরচের জন্য যেটা দিচ্ছে এটা তো তোমাকে দিবে। কিছু কিছু ইউনিভার্সিটির পলিসি থাকে যে হেলথ ইন্স্যুরেন্সটা তোমাকে বিয়ার করতে হয়। আচ্ছা ফর আচ্ছা। এক্সাম্পল ধরো তোমাকে যে প্রতি মাসে সে এক্সাম্পল তোমাকে $2000 দিল, ইউএসডি দিচ্ছে, এখান থেকে তোমাকে হেলথ ইন্স্যুরেন্সটা তোমাকে দেওয়া লাগবে। কিছু কিছু ইউনিভার্সিটি পলিসি থাকে এরকম, সেই ক্ষেত্রে তোমার ইনকাম কিন্তু আরো কমে যায় যদি তোমার পকেট থেকে দেওয়া লাগে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে আহ এই $2000 বাইরেও তোমাকে হেলথ ইন্স্যুরেন্স দিয়ে দেবে, মানে তখন তোমার পকেট থেকে দেওয়া লাগে না। যেমন আরভাইনে বিশেষ করে ক্যালিফোর্নিয়া, মোটামুটি আমি যতটুকু জানি ক্যালিফোর্নিয়ার সবগুলো ইউনিভার্সিটিতে হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে পকেট থেকে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া লাগে না, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট বা ভার্সিটি স্পন্সর করে। বা ভার্সিটি বলতে প্রফেসর স্পন্সর করে, মানে মানে তুমি $2000 যে পাচ্ছ, এই $2000 বাইরে তোমাকে আর কোনো খরচ নেই, মানে তোমাকে আর হেলথ ইন্স্যুরেন্স দেওয়া লাগতেছে না পকেট থেকে। সেটা হলে তোমার অনেক সেভ হয়, কারণ হেলথ ইন্স্যুরেন্স এখানে ইউএসএ তে হেলথ ইন্স্যুরেন্স বেশ বেশ কস্টলি, পার কোয়ার্টারে $600 700 চলে যায় আর কি, বা আরো বেশিও যায়, পার কোয়ার্টারে $2000 পর্যন্ত যায়, ডিপেন্ড করতেছে স্টেট এবং ইউনিভার্সিটির উপর। এই জন্য জিনিসটা হচ্ছে এরকম, যদি তুমি হেলথ ইন্স্যুরেন্স তোমার ইউনিভার্সিটি প্রোভাইড করে, তাহলে তোমার তুমি মোটামুটি সার্ভাইভ করা অনেক ইজিয়ার হয়ে যায়। আর হেলথ ইন্স্যুরেন্স যদি তোমার পকেট থেকে দেওয়া লাগে, তখন তোমাকে একটু সেভ করতে হয় হেলথ হুম। ইন্স্যুরেন্স জন্য। মানে ব্যাপারটা হচ্ছে যে যে স্টেটে তার লিভিং কস্ট বেশি, ওই স্টেটের ইউনিভার্সিটি গুলোতে আসলে ফান্ডের হ্যাঁ, পরিমাণটা স্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা। হ্যাঁ, এবং ফান্ডিং আসলে পয়েন্ট একটা স্বাভাবিক বেশি। সমস্যা আমি সবার জন্যই বলছি, সেটা হলো যে এই যে যে $3000 ফান্ড বা $2500 ফান্ড, এটা কিন্তু বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার কাছাকাছি হয়। হুম, হুম, হুম। অত 2 থেকে 3 লাখ টাকার মধ্যে ভ্যারি করে। ইটস এ লট 2 লাখ, অ্যামাউন্ট। হ্যাঁ। হুম, কিন্তু হুম, হুম। খরচের পরিমাণও কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এবং খরচের পরিমাণ অনেক তারপর আরো বেশি। একটা কাহিনী হলো যে এই ফান্ডের জন্য কিন্তু নট অনলি ফ্রম বাংলাদেশ, ওই দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার আর বাইনে একটা 5টা অথবা পিএইচডি পোস্ট আছে, অথবা পৃথিবীর 10টা বা 15টা দেশ থেকে সেখানে অ্যাপ্লিকেশন করেছে। ইন্টারনালও তো আছে। হ্যাঁ, সেখানে অনেক কিন্তু জায়গা অনেক কিছু এক্স্যাক্টলি আছে। হ্যাঁ। ইন্টারনাল আছে, মানে ইউনিভার্সিটির নিজস্ব স্টুডেন্ট। তো হুম, সেখানে হুম। নিজের বেসটা প্রমাণ করার পর তারপর কিন্তু এই ফান্ডিং গুলা আসবে। তো ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি, এত হ্যাঁ। সহজ না। না, এতটা সহজ না। আর আরেকটা তবে ব্যাপার হলো যে এতটা ডিসহার্টেন হওয়ার কিছু নেই। সবাই, অনেকে আসতেছে, সবাই পাচ্ছে, ফাইট করে আসতেছে আরকি। ফাইট, ধৈর্য এক্স্যাক্টলি ধরতে ফাইট হয়। করতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরতে হয়। অনেকে ১ম বছর পায় না। ফার্স্ট ইয়ার এপ্লাই করার পর দেখা যায় যে ২০ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করার পরে কোথা থেকে ফান্ডিং আসলো না। তখন ধৈর্য ধরতে হয়, নেক্সট ইয়ার জন্য এপ্লাই করতে হয়। এবার একই সাথে হচ্ছে যে নেক্সট ইয়ার জন্য এপ্লাই করার সময় টাইম লসটাও যাতে না হয়। হয়তো মানে কেন ফান্ডিং পায় নাই ১ম ইয়ারে সেটা সর্ট আউট করতে হয়। তার কি কোথায় সমস্যা ছিল? ল্যাকিংসটা কোথায় ছিল? জিআরই খারাপ ছিল, নাকি হচ্ছে এলওআর খারাপ ছিল, নাকি নাম্বার অফ সায়েন্টিফিক পেপার পাবলিকেশন, কনফারেন্স পেপার বা জার্নাল পেপার কম ছিল? এটা সর্ট আউট করতে হয়। সেই অনুযায়ী আগাতে হয় আরকি। ইউনিভার্সিটি লাইফে আসলে যে যেখানেই পড়ে, ওদের তো কিছু পেপার পাবলিকেশন থাকা উচিত থার্ড হুম, ইয়ার বা হুম। ফোর্থ ইয়ারের দিকে, তাহলে ফান্ডিং থাকলে পাওয়াটা ভালো, হ্যাঁ। থার্ড ইয়ার বা হ্যাঁ, ফোর্থ ইয়ার থেকে এটা হলে ফান্ডিং পাওয়াটা একটু সহজ হয়, রাইট? হ্যাঁ, হ্যাঁ। ফান্ডিং পাওয়াটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ফুল একটা প্যাকেজ। যখন প্রফেসররা ইভালুয়েট করে, অনেক কিছু দেখে ইভালুয়েট করে। যেমন আমি অনেককে দেখছি কোনো আন্ডারগ্রেডে কোনো পেপার নাই, ভালো ইউনিভার্সিটিতে হইছে। আমি অনেককে দেখছি আন্ডারগ্রেডে ভালো পেপার থাকার পরও ভালো ইউনিভার্সিটিতে হয় নাই। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কিছু কপালও জড়িত।
যেমন ফর এক্সাম্পল প্রথম যে জিনিসটা আসে যে প্রফেসর যদি হচ্ছে চুজ করে, কোন স্টুডেন্ট চুজ করে, প্রথমে আগে চুজ করবে যে প্রফেসর যে প্রজেক্ট থেকে তোমাকে ফান্ড দেবে সেই প্রজেক্টের সাথে তোমার এক্সপার্টাইজ ইনক্লাইন করে কিনা। ফর এক্সাম্পল ধরো কোনো প্রফেসর যদি প্রজেক্ট সফটওয়্যার রিলেটেড হয়, সে নিশ্চয়ই চাইবে না হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে চাইবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিলেটেড, তাকে Definitely. হায়ার করে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স। আবার যে প্রফেসর পাওয়ার সিস্টেমে কাজ করে, সে চাইবে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করুক, সে চাইবে মানে তার পাওয়ার সিস্টেমে সফটওয়্যার রিলেটেড অনেক কাজ হয়, যদি এরকম হয় যে পাওয়ার সিস্টেমে সফটওয়্যার রিলেটেড কাজ আছে, তখন উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড কাউকে চাইবে। এরকম আর কি, মানে প্রফেসর যে প্রজেক্টে কাজ করতে চাচ্ছে তার সাথে তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার চয়েস কতটুকু ম্যাচ করে, সে অনুযায়ী এইটুকু এই জিনিসটাকে প্রফেসর সবার আগে প্রায়োরিটি দিবে যে তোমার ব্যাকগ্রাউন্ড প্রফেসরের সাথে স্যুট হচ্ছে কিনা। তারপর যে জিনিসটা প্রফেসর দেখে যে তুমি নতুন কিছু কত দ্রুত শিখতে পারতেছো, তুমি তুমি অ্যাডাপ্ট মানে সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে পারবা কিনা, যে কারণ এখানে পিএইচডি তে খুব দ্রুত সিনারিও চেঞ্জ হয়। যেমন একটা প্রজেক্টে কাজ হচ্ছে, দ্রুত চেঞ্জ হয় আরেকটা প্রজেক্টে জাম্প করতে হয়। এখন তুমি কত দ্রুত অ্যাডাপ্ট করতে পারতেছো, তোমার অ্যাডাপ্টেবিলিটি ভালো কিনা সেটাও প্রফেসররা জাজ করে। এবং এগুলো জাজ করার জন্য প্রফেসররা সাধারণত তোমার রেজাল্টটা দেখে, তোমার রেজাল্ট কিরকম, তুমি ভালো স্টুডেন্ট, তুমি রেজাল্ট ভালো আসলে স্টুডেন্ট বলতে কনসিস্টেন্সি প্রকাশ করে একটা স্টুডেন্টের। হ্যাঁ, রেজাল্ট জিনিসটা যেটা দেখায় যে হচ্ছে তুমি কতটুকু কনসিস্টেন্ট, তুমি কতটুকু সিরিয়াস কাজের প্রতি, সেটা দেখায়। এটা ঠিক। অবশ্য রেজাল্ট সবকিছু না, রেজাল্ট সবকিছু না, কিন্তু রেজাল্ট একটা জিনিস তোমাকে হেল্প করবে যে তোমার তোমার এডমিশনের তোমার রেজাল্টটা অনেক বেশি হেল্প করবে। কারণ যত যাই বলুক যে রেজাল্ট খারাপ হলেও অনেকে শাইন করতেছে, এটা সত্য, এটা খুব অসত্য রেয়ার না। কেস। রেয়ার কেস, আবার অনেকে শাইন করতেছে, আবার রেজাল্ট ভালো করে অনেকে শাইন করতেছে না, সেটা পরের ইস্যু। কিন্তু এডমিশনে তোমার রেজাল্ট একটা বড় ফ্যাক্টর, যে তুমি মানে তোমার একজন কারণ প্রফেসর হচ্ছে রেজাল্টটা হচ্ছে ফার্স্ট চান্সে একজনকে রেজাল্ট আইডেন্টিফাই করতে পারে। হ্যাঁ। এবং একই সাথে ধরো ফর এক্সাম্পল তুমি যখন অ্যাপ্লাই করতেছো, পুরো ওয়ার্ল্ড থেকে অ্যাপ্লাই হচ্ছে, কেউ 3.9 সিজিপিএ নিয়ে অ্যাপ্লাই করতেছে, কেউ 3.5 সিজিপিএ নিয়ে অ্যাপ্লাই করতেছে, প্রফেসর তোমাকে চিনে না। তুমি তুমি 3.5 সিজিপিএ নিয়েও যে তুমি ভালো স্টুডেন্ট, প্রফেসর তো জানার কোনো ওয়ে নাই, তাই না? এক্স্যাক্টলি। এই জন্য স্বাভাবিক উনি দেখবে যে সিজিপিএ 3.9, সে নিশ্চয়ই ভালো হবে, জিনিসটা স্বাভাবিক, যে মানুষের সাইকোলজি ভাবেই আসে আর কি। এই জন্য রেজাল্টটা যত ভালো রাখা যায় বেটার, বেটার। তারপর রেজাল্ট সবকিছু না, রেজাল্ট ভালো রাখতে হয়, জিআরই স্কোর, টোফেল স্কোর ভালো রাখতে হয়, সায়েন্টিফিক পাবলিকেশন থাকলে ভালো, এবং একই সাথে হচ্ছে যদি রিলেটেড জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে তাহলে আরো ভালো। ফর এক্সাম্পল যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসতে চায়, তাদের যদি সফটওয়্যার ফার্মে কাজ করে এক্সপিরিয়েন্স থাকে, তখন প্রফেসররা আরো বেশি কনফিডেন্ট পায় যে ছেলেটা হচ্ছে স্টুডেন্টও ভালো, সিজিপিও ভালো, এবং একই সাথে জব এক্সপিরিয়েন্সও আছে, সেটা আরো বেশি প্লাস পয়েন্ট আর কি। আচ্ছা, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে কেউ যদি পরিকল্পনা করে যে আমি বুয়েটে ভর্তি হয়েছি বা রুয়েটে ভর্তি হয়েছি বা কুয়েটে বা ঢাকা ভার্সিটিতে আমি বাইরে যাব, প্রথম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে প্রস্তুতি নিতে শুরু করা ভালো, নাম্বার ওয়ান। আচ্ছা, এখন তার কাছে তো অনেকগুলো অপশন আছে, হুম, যেমন সে জিআরই দিতে পারে, টোফেলস দিতে পারে, আইএলটিএস হুম, দিতে পারে। হুম। এখন মানে আহ, এই যে ডিগ্রি গুলা বা এই যে ছোট ছোট যে কোর্স গুলা, এটা আসলে কোন দেশের জন্য কোনটা করবে, এটা সে আচ্ছা, ডিসিশন নেবে কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে লেখা থাকে। আমি প্রথমে ইউএস এর কথা বলি। ইউএসএ তে হচ্ছে ইউনিভার্সিটি গুলা ওয়েবসাইটে জিআরই কতটুকু স্কোর থাকা লাগবে লেখা থাকে। এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে ইউএসএ ধরো জিআরই দেওয়ার দরকার নেই, জিআরই ছাড়া এডমিশন হয়, এটা পুরো ইউনিভার্সিটি ওয়েবসাইট লেখা থাকে। তবে ইউএস এর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি জিআরই চায়, এখন পর্যন্ত চাচ্ছে। তবে ইদানিং হচ্ছে কিছু ইউনিভার্সিটি হয়তো জিআরই হচ্ছে চাচ্ছে না, কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু জানি অনেক ইউনিভার্সিটি এখনো পর্যন্ত চায়, জিআরই চায়। আর ইউরোপের জন্য হচ্ছে জিআরইটা হয়তো ম্যান্ডেটরি না, তারপর এটা ভার্সিটির উপর ডিপেন্ড করে। কিছু কিছু ইউনিভার্সিটি ইউরোপে ইউনিভার্সিটি ওয়েবসাইট এইভাবে লেখা থাকে যে এটা অপশনাল, থাকলে ভালো, না থাকলে নাই, এরকম লেখা থাকে, হুম। অপশনাল আকারে লেখা থাকে ইউরোপে। আর টোফেল এবং আইএলটিএস এর মধ্যে যেটা হচ্ছে এখনো আমেরিকার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি টোফেল নেয়, এবং কিছু কিছু ইউনিভার্সিটি টোফেল এবং আইএলটিএস দুইটাই নেয়। এবং হুম। এটাও সাইটে লেখা থাকে যে টোফেলে থাকলে স্কোর কতটুকু হবে, আইএলটিএস থাকলে হচ্ছে স্কোর কতটুকু থাকে। তবে সাধারণত ইউএসএ টার্গেট করলে টোফেল দেওয়াটাই বেটার, কারণ আইএলটিএস এর চেয়ে টোফেলের মানে কি বলবো অ্যাকসেপ্টেন্স বেশি এখানে, বেশি। বেশি বলতে কি মানে মোটামুটি মোস্ট 99% ইউনিভার্সিটি টোফেল অ্যাকসেপ্ট করে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো দেখা যায় যে আইএলটিএস অ্যাকসেপ্ট করে না। এখন তুমি যদি আইএলটিএস দিয়ে রাখো, তাহলে দেখা যাবে যেসব ইউনিভার্সিটি আইএলটিএস অ্যাকসেপ্ট করে না, তখন সেসব ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে ঝামেলা হয়ে যায় আর কি। আবার ইউরোপের জন্য আমি বলবো ইউরোপ টোফেল এবং আইএলটিএস দুইটাই অ্যাপ্লাই করে, দুইটাই একসেপ্ট করে। যেমন আমি 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 খালি টোফেলে দিয়েছিলাম, আমি কখনো আইএলটিএস দেই নাই। আমি টোফেল দিয়ে ইউরোপ এবং হচ্ছে ইউএসএ দুটাতে অ্যাপ্লাই করছি, আমার কোনো সমস্যা হয়নি। তবে আমি অ্যাপ্লাই করার সময় কিছু কিছু ইউনিভার্সিটি পেয়েছিলাম যে ইউরোপে এবং ইউএসএ তে কিছু কিছু ইউনিভার্সিটি বলাই থাকে যে টোফেল স্কোর হওয়া লাগবে, আইএলটিএস স্কোর হওয়া লাগবে যাবে না, এরকম কিছু বলাও থাকে আর কি। তবে সাধারণত 98 থেকে 99% ক্ষেত্রে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি টোফেল এবং আইএলটিএস দুটো অ্যাকসেপ্ট করে।
এবং আমি বলবো যে টোফেলটা আমার কাছে সোজা লাগছে, আমি জানি না অনেকে টোফেলটা কঠিন লাগে, আমি জানি না আইএলটিএস, আমি যেহেতু আইএলটিএস দিয়ে নাই বলতে পারবো না। টোফেলটা আমার কাছে মোটামুটি, আমার জানি না, আমার কাছে ইজি লাগছে টোফেলটা, টোফেলটা ইজি আবার লাগছে। অনেকের কাছে আর জিআরই আর টোফেলের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, তোর তোর তো জিআরই স্কোর ভালো ছিল অনেক। উম, জিআরই আর টোফেলের মধ্যে কম্পেয়ার করলে দুটা আসলে দুই জিনিস। টোফেলটা হচ্ছে পুরাটা ইংলিশ, ইংলিশ স্কিলটা চেক করে, রিডিং রাইটিং। আর জিআইটা চেক করে হচ্ছে তোমার, হচ্ছে কি বলবো এটাকে, তোমার কত অল্প সময়ের মধ্যে তুমি কত দ্রুত ডিসিশন মেক করতে পারো সেটা চেক করে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বহুত কিছু তো ওখানে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, তারপর হচ্ছে ইংলিশেরও কিছু আছে, যেমন কম্প্রিহেনশন গুলো অনেক কঠিন। জিআরই টোফেল থেকে একটু বেশি কঠিন, অনেক কঠিন। মানে ওখানে আসলে শুধু জিআরই ইংলিশ না, টোফেল থেকে অনেক। ইংলিশ দিয়ে কোনো ইংলিশ না, ক্রিটিক্যাল রিজনিং বা কোনো অ্যানালিটিক্যাল হ্যাঁ, অ্যাবিলিটি এগুলা ক্রিটিক্যাল থিঙ্কিং। দ্রুত হ্যাঁ, সলভ করতে ক্রিটিক্যাল, পারে কিনা এটা জাজ হ্যাঁ করা হয়। ক্রিটিক্যাল থিঙ্কিংটা তো চেক করে, যেমন আমার কাছে মনে হয় যে টোফেল থেকে জিআরইটা একটু টাফ, একটু অনেক মানে টাফ, ভালোই টাফ। একটু না অনেক টাফ। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান যে স্কলারশিপের সিস্টেম আর ইউএস এর যে স্কলারশিপের সিস্টেম, এই দুইটার মধ্যে কোনটা তোর কাছে বেটার মনে হয়, বা ইউজার ফ্রেন্ডলি, মানে এটা আম, করতে আম, কোনটা হ্যাঁ, ভালো মনে হয়? ইউরোপে হচ্ছে যেমন ইউরোপে স্কলারশিপ গুলা অনেক ভাবে আসতে পারে। উম, যেমন ইউনিভার্সিটি থেকে আসে কিছু, আবার কিছু ইউরোপিয়ান অর্গানাইজেশন থাকে, যেমন ড্যাড থাকে, এরাসমাস মুন্ডাস থাকে, তারপর হচ্ছে আরো কিছু অর্গানাইজেশন, যেমন সুইডেনে হচ্ছে এসআই স্কলারশিপ না এরকম একটা কিছু একটা স্কলারশিপ আছে, ফিনল্যান্ডেও কিছু গভর্নমেন্ট স্কলারশিপ আছে, অস্ট্রিয়াতেও আছে, জার্মানিতেও আছে। মানে ইউরোপের স্কলারশিপ গুলা হচ্ছে মিক্সড, ইউনিভার্সিটি থেকে কিছু পাওয়া যায়, আবার কিছু হচ্ছে মোটামুটি কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন বা কোনো কি বলবো এটাকে, কান্ট্রি ওয়াইজ বিভিন্ন এজেন্সি বা কি বলবো কান্ট্রি ওয়াইজ বিভিন্ন অর্গানাইজেশন হচ্ছে স্পন্সর করে ইউরোপে। আর ইউএসএ তে যেটা হয়, ইউএসএ তে ম্যাক্সিমাম হচ্ছে প্রফেসর থেকে আসে। ইউএসএ তে সবকিছু প্রফেসর বেসড, ইউরোপে অতটা না। ইউএসএ তে সবকিছু প্রফেসর, এমনকি এডমিশন থেকে শুরু করে, এমন টিয়ারশিপ যে হবে বা ফেলোশিপ যে আসবে, ওটা প্রফেসর সরাসরি পকেট থেকে না দিলেও সেখানেও প্রফেসরের ইনফ্লুয়েন্স থাকে, সবকিছু ইনফ্লুয়েন্স থাকে আর কি। কিন্তু ইউরোপে আমার মনে হয় ফান্ডিংটা একটু অনেকটা রিল্যাক্স, যেমন হয়তো প্রফেসর থেকে আসে না, হয়তো অন্য কোনো এজেন্সি ফান্ড করতে পারে, এটা হয়। আচ্ছা, জব ফিল্ড যদি চিন্তা করা হয়, মানে আফটার এমএস বা এমএস এর জন্য তো আসলে ফান্ড খুব লিমিটেড, এমএস এর জন্য ফান্ড পাওয়া খুব টাফ ব্যাপার। পিএইচডির পরে বা এমএস এর পরে জব ফিল্ড কথা চিন্তা করলে ইউরোপ আর আমেরিকার মধ্যে কি আমেরিকাটা বেটার না ইউরোপটা বেটার জব ফিল্ড? এটা কোনটা আসলে এক একজন মনে এক হয়? এক কথা বলে। এটা গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার ইন দ্য আদার সাইড, এটা আসলে আহ, বলা টাফ। তবে অপরচুনিটি আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমি ইউরোপে ছিলাম, আমেরিকাতে ছিলাম, আমার কাছে মনে হচ্ছে অপরচুনিটি আমেরিকাতে একটু বেশি। আমার আমেরিকাতে একটু বেশি। বেশি, এবং হচ্ছে ইউরোপে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যতটুকু আছে আমেরিকাতে তার চেয়ে আরো বেশি আছে, অনেক বেশি আমেরিকাতে। এক্স্যাক্টলি। এবং ইন্টারন্যাশনাল ফ্লেভারটা আমেরিকাতে একটু বেশি ইউএসএ থেকে, সরি ইউরোপ আমেরিকাতে থেকে। বেশি ইউরোপ থেকে। হ্যাঁ, 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 আমেরিকাতে ইন্টারন্যাশনাল ফ্লেভারটা অনেক বেশি। কিন্তু ইউরোপের মধ্যে আবার কিছু কান্ট্রি, যেমন জার্মানি, জার্মানিতে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। জার্মানির কথা একটা আলাদা, যেমন ইউরোপের মধ্যে জার্মানির সিনারিটা বেশ ভালো আমার কাছে যেটা মনে হয়। জার্মানির জব অপরচুনিটি ভালো, কিন্তু ইউরোপের আরেকটা বড় সমস্যা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যেমন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে জার্মানিতে জব করতে হলে জার্মান ভাষা জানাটা ওরা ওরা কম্পালসারি। চায়। তারপর নরওয়েতে জব করতে চাইলে নরওয়েজিয়ান ভাষাটা, নরওয়েজিয়ান নর্সটা ওরা প্রেফার করে, সুইডেনের সুইডিশ, ফিনল্যান্ডে ফিনিশ। এই জন্য ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার। তবে যারা টেকনিক্যাল পার্সন, ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ার, ডক্টর, ওদের আসলে ওরা যেসব জায়গায় জব করবে সেসব জায়গায় ম্যাক্সিমাম ইংলিশ বলে আর কি। ঝামেলাটা লাগে হচ্ছে যারা নন টেকনিক্যাল পার্সন, তাদের একটু ঝামেলাটা হয়। আর টেকনিক্যাল পার্সন আসলে ইংলিশ দিয়ে মোটামুটি কাজ চালা যায়, তবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা অবশ্যই ওরা প্রায়োরিটি দেয়। ডেফিনেটলি। আহ, এবং যে যেমন দেশে যাচ্ছে ওই জার্মানরা, দেশের ল্যাঙ্গুয়েজ আসলে সে যদি 8-10 বছর থাকে একটু একটু করে শিখে যায়। হ্যাঁ, তো হ্যাঁ, ফার হ্যাঁ, আই থিঙ্ক। এবং জার্মানরা হচ্ছে ওদের জার্মানটাকে বেশ বেশ প্রায়োরিটি দেয়, অনেক সময় জব ডেসক্রিপশনে ম্যান্ডেটরি আচ্ছা, থাকে যে যারা এই জার্মান জানতে ভিডিওটা হবে। দেখছো আমি তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সায়েন্সের যত থিওরি অ্যাকচুয়ালি এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু ইউরোপ খুব প্রসিদ্ধ। মানে মোস্ট অফ দ্য থিওরির কাজ ইউরোপে হয়। আর হুম। ইমপ্লিমেন্টেশন যদি চিন্তা করা হয় সেটা কিন্তু আসলে ইউএসএ বেসড। তো কারো যদি আসলে থিওরিটিক্যাল লাইনে পড়ার ইচ্ছা বেশি থাকে, বেসিক থিওরিতে, তাহলে তার জন্য আই থিঙ্ক যে ইউরোপ ইজ বেটার, রাইট অনুমান?
থিওরিটিক্যাল এটাও আইডিয়া। এখন 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 আসলে হ্যাঁ, কিছু যেমন ফিজিক্সে হচ্ছে ফিজিক্সের জন্য ইউরোপের কিছু কিছু ইউনিভার্সিটি ভালো ভালো, জার্মানির যেমন জার্মানিতে বেশ ভালো ভালো ফিজিক্সের উপর ইউনিভার্সিটি এক্স্যাক্টলি। আছে, অ্যাস্ট্রোফিজিক্সের উপর ভালো আছে থিওরিটিক্যাল কাজে। আবার টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে। এখন আসলে জিনিসটা মানে এত ডাইভার্সিফাইড হয়ে গেছে। আহ, আহ, আমার মনে হয় যে, এবং খুব বেশি কোয়ালিটি যে খুব বেশি ডিফার করে তাও না, প্রত্যেকটা হুম। ইউনিভার্সিটি আসলে পুশ করে তাদের কোয়ালিটি ভালো রাখার জন্য। এবং দিন শেষে যেটা যেটা ডিফার যেটা ডিফারেন্স ক্রিয়েট করে সেটা হচ্ছে তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ, সেটা হচ্ছে সবচেয়ে বেশি এক্স্যাক্টলি। ইম্পর্টেন্ট। মানে দিন শেষে ওটাই হচ্ছে মানে একজনের সাথে আরেকজন ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। যে তুমি ইউএসএ তে যাও, জার্মানিতে যাও, ইউরোপে যাও, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ এবং তুমি সাবজেক্টটা কতটুকু পছন্দ করতেছো এবং ওই অনুযায়ী তুমি কতটুকু পারফর্ম করতে পারতেছো, এটাই আসলে একটা শেষ পর্যন্ত ম্যাটার করে আর কি। কান্ট্রি ওয়াইজ খুব বেশি ম্যাটার করে না, কান্ট্রিটা ম্যাটার করে পরে যখন তুমি জব শুরু করবা। যখন জব শুরু করবো তখন হচ্ছে কান্ট্রিটা ম্যাটার করে। যেমন কি তুমি যদি হচ্ছে থাকতে চাও তখন হচ্ছে কান্ট্রিটা ম্যাটার করে, কোন কান্ট্রিতে থাকাটা সহজ, কোন কান্ট্রিতে থাকাটা একটু কঠিন। তখন তখন ওটা ম্যাটার করে। কিন্তু স্টুডেন্ট লাইফের জন্য আমার মনে হয় হচ্ছে যে ইউএসএ ইউরোপ খুব বেশি ম্যাটার করে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজের প্রতি মানে কি বলবো কাজের প্রতি কনফিডেন্ট থাকো। হুম। এক্স্যাক্টলি। এটা আর একটা জিনিস হচ্ছে যে অনেকে মনে করে যে যেমন বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটির যে সাবজেক্ট গুলো আছে, অনেকে মনে করে যে সাবজেক্টের উপর পিএইচডি বা মাস্টার্স এর ফান্ডিংটা অনেকটা ডিপেন্ড করে। তো এই হুম বিষয়টা কিভাবে দেখা যেতে পারে? যেমন ধর যে একজন ইলেকট্রিক্যাল বা সিএসসি পড়ছে, আর একজন মনে কর ইউআরপি পড়ছে, বা আর একজন মনে কর তোর ওয়াটার ওয়াটার রিসোর্স পড়ছে। হুম 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 এখন এই সাবজেক্ট গুলার ফান্ডিং এর যে ডিমান্ড বা ফান্ডিং এর হুম যে হুম হুম অ্যাভেলেবিলিটি, এটা তো ওয়ার্ল্ডের সব জায়গায় সমান না, হুম রাইট? হুম হুম। এখন এই সমান না বিষয়টা স্টুডেন্টরা এটা, কিভাবে, হ্যাঁ যারা হ্যাঁ এই সাবজেক্ট গুলো পড়ছে, ওরা এটা কিভাবে স্টুডেন্ট লাইফে মেলাবে? হ্যাঁ। যেমন ধরো এটা একটা ভালো কোয়েশ্চেন। যেমন হচ্ছে এটা এটা খুব, আমি এখন যা বলবো খুব জেনারিক রিপ্লাই। এটা ভেরি করে। যেমন সিভিলের তুলনায় হয়তো সিএসসি এর একটু ফান্ড বেশি থাকতে পারে, কারণ হচ্ছে স্টেম সিএসসি তে হয়তো ফান্ড বেশি থাকতে পারে, আর সিভিল একটু ফান্ড কম থাকতে পারে। ইউআরপির তুলনায় হচ্ছে সিএসসি তে একটু ফান্ড বেশি থাকতে পারে। কিন্তু যে অলরেডি হচ্ছে ইউআরপি পড়া শুরু করছে, যে অলরেডি সিভিলে পড়া শুরু করছে, তার আফসোস করে কোনো লাভ নেই। মানে তার আফসোস করা আসলে কিছু নাই আসলে। কেউ যদি সিভিলে পড়া শুরু করে সে হয়তো তাকে সিভিলে ফান্ড ম্যানেজ করতে হবে। আর যে ইউআরপি পড়া শুরু করে তাকে ইউআরপি ফিল্ডে ইউআরপি প্রফেসরদের নক দিয়ে ফান্ড ম্যানেজ করতে হবে। এবং আমার মনে হয় যে সাবজেক্ট চুজ করার সময় হচ্ছে এত দূর চিন্তা করার আসলে দরকার হয় না। যে ফর এক্সাম্পল ধরো কেউ যদি হচ্ছে সিভিলে সিভিলে যাওয়ার সুযোগ থাকে, বা কারো হয়তো ইউআরপিতে যাওয়ার সুযোগ আছে, কারো হয়তো অন্য কোনো কাছাকাছি র্যাঙ্কের একটা সাবজেক্ট যাওয়ার সুযোগ আছে, তাহলে এত দূর ফান্ড কেমন হবে এটা চিন্তা করাচ্ছে আমার সেটা যেটা মনে হয় যে কোন সাবজেক্টে বেশি তুমি ইন্টারেস্ট ফিল করতেছো সেটা বেশি ইম্পর্টেন্ট। যে আসলে তোর মনে তোমার আছে যদি মনে হয় যে আমরা যখন বইটা সাবজেক্ট চুজ করলাম, সে 2006-এ, তখন তো ইলেকট্রিক্যালের ক্রেজ পুরো চারপাশে। হ্যাঁ, আমরা তখন সব ইলেকট্রিক্যাল ক্রেজ গণহারা যারা ছিল। প্রথম দিকে হ্যাঁ, ছিলাম, আমরা সব ইলেকট্রিক্যাল নিলাম। তো এখন তো সিএসসি এখন। এখনকার হ্যাঁ ট্রেন্ডসটা পুরো চেঞ্জ, এখন হচ্ছে মানুষজন বেশি প্রিফার করছে সিএসসি। হ্যাঁ। হ্যাঁ, তো আসলে সিএসসি তে যেমন এখানেও ইউএসএ তেও ইলেকট্রিক্যালের তুলনায় সিএসসি জব অনেক বেশি। হ্যাঁ, কারণ তবে সিএসসি জব সিএসসি সংখ্যাটা জব, অনেক বেশি। হ্যাঁ সিএসসি জব যেমন বেশি, আবার সিএসসি তে হচ্ছে কম্পিটিশনও বেশি। সিএসসি এক্স্যাক্টলি। সিএসসি তে কম্পিটিশনও প্রচুর বেশি। গ্রাজুয়েট বের হয়, প্রচুর গ্রাজুয়েট। প্রচুর প্রচুর। প্রচুর গ্রাজুয়েট বের হয়, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখন সবাই পড়ে। রাইট। এবং সবাই হচ্ছে সফটওয়্যার জানে মোটামুটি, একটু সফটওয়্যার আইডিয়া মোটামুটি সবার থাকে। এবং প্রচুর ইঞ্জিনিয়ার বের হয় সিএসসি তে, এই জন্য কম্পিটিশনে বেশি। যেরকম ওপেনিং থাকে ঠিক একই পরিমাণ হচ্ছে নাম্বার অফ গ্রাজুয়েট পার পোস্ট অনেক বেশি থাকে। এবং আর তোকে একটা মজার ইলেকট্রিক্যাল, জিনিস বলি, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের সময় তো তো মনে আছে যে সি বা সি প্লাস প্লাস আমরা হচ্ছে প্রথম শিখলাম, মানে তোর বুয়েটে যে ফার্স্ট ইয়ারে। এবং হুম হুম আমার কাছে রীতিমতো ব্যাপারটা খুব বিভীষিকা মনে হতো যে কে কি করতেছে। আমি কয়েক সপ্তাহ যাওয়ার পর তারপর আমি ম্যাচ করতে পারছিলাম। হ্যাঁ, এখন এটা মানে ইন্টারমিডিয়েট যারা পড়ে, ওরাই সি প্রোগ্রামে মোটামুটি কিছু দক্ষতা থাকে, এবং বুয়েটে হ্যাঁ। বা ইউনিভার্সিটিতে যাওয়ার পর তাদের আরো কিছু অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে। ইলেকট্রিক্যালে যারা আচ্ছা পড়ছে তাদেরই মনে আচ্ছা কর আচ্ছা পাইথন শেখানো হচ্ছে। ইভেন অনেক জায়গাতে দেখলাম যে তোর সি শার্পও টুকটাক শেখাচ্ছে। এটা আচ্ছা। কিন্তু একটা ভালো এটা দিক। ভালো, এটা এটা ভালো। কিন্তু একটা ভালো দিক। প্রোগ্রামিংটা আমাদের ইলেকট্রিক্যাল, আমরা যখন পড়তাম আমাদের ইলেকট্রিক্যাল স্টুডেন্ট একটা বড় লেকিংস ছিল হচ্ছে আমরা প্রোগ্রামিং এ ভালো ছিলাম না, মোস্ট অফ দ্য হুম। ইলেকট্রিক্যাল স্টুডেন্ট। আর যারা একটু ভালো ছিল তারা নিজেদের চেষ্টায় নিজেরা হচ্ছে সিলেবাসের বাইরে গিয়ে নিজেদের চেষ্টায় ভালো হয়েছিল আর কি, প্র্যাকটিস করে ভালো হয়েছিল। এক্স্যাক্টলি। কারণ আমাদের কোর্স কোর্স কারিকুলামের মধ্যে অনেক লেকিংস ছিল। বিশেষ করে প্রোগ্রামিং রিলেটেড টপিক অনেক কম ছিল, খালি একটা কোর্স পড়াতো সি সি প্লাস প্লাস পুরো 4 বা 5 বছরে, ওটা দিয়ে আসলে কিছুই হয় না। ওটা আসলে কিছু হয় না ওটা দিয়ে। না, ওটা দিয়ে আসলে কিছুই হয় না, মানে প্রোগ্রামিং এর মেইন বেস ওই একটা কোয়ার্টারে কখনো শেখা যায় না। আরো কারণ এখন মিনিমাম যত তিন হাই চারটা লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, হাই হ্যাঁ হ্যাঁ লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো তো এখন খুব পপুলার। যেমন বুয়েটে এখন আমি দেখলাম যে সিএসসি ডিপার্টমেন্ট থেকে তোর সি শার্পের উপর, জাভার উপর কিছু কোর্স অফার করে।
তো হুম কিছু হুম হুম স্টুডেন্ট যদি যারা ইলেকট্রিক্যালে পড়ে বা যারা সিভিলেও পড়ে, তারা যদি হুম ওই কোর্সগুলো নিজেরা নিজের তাগিদে করে ফেলে, তো তার হুম হুম কিন্তু হুম আসলে একটা প্লাস পয়েন্ট চলে আসবে ক্যারিয়ারের দিকে। হুম 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 হুম। এটা আমি মনে করি যে প্রোগ্রামিংটা সুযোগ থাকলে করে ফেলা প্রোগ্রামিংটা আমার কাছে মনে হয় এখন যে সময় চলে আসছে, প্রোগ্রামিংটা ইলেকট্রিক্যাল হোক, এমনকি সিভিল ইঞ্জিনিয়ার, আমি সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইউআরপি, যেই ব্যাকগ্রাউন্ডে হোক না কেন, প্রোগ্রামিংটা খুব, প্রোগ্রামিং নলেজ থাকা খুব ভালো। কারণ পিএইচডি করতে আসলে বিভিন্ন সিমুলেশন করতে হয়, বিভিন্ন স্ক্রিপ্ট লিখতে হয়, স্ক্রিপ্টিং করতে হয়, তখন পাইথন স্ক্রিপ্টিং, বিভিন্ন স্ক্রিপ্টিং সম্পর্কে ধারণা না থাকলে দেখা যাবে তোমার পিএইচডি কাজগুলো এত সহজে, মানে যত সহজে করা যেত অত সহজে হচ্ছে না, তোমার অনেক সময় নষ্ট হয় আর কি। এই জন্য প্রোগ্রামিং এ একটা বেসিক নলেজ থাকা খুব, আমি সবসময় বলবো এটা ভালো। যে যে ব্যাকগ্রাউন্ডে হোক না কেন, ইলেকট্রিক্যাল, এক্স্যাক্টলি। তারপর সিভিল, ইউআরপি, মেকানিক্যাল, ইট ডাজন্ট ম্যাটার। আর আসলে এখনকার দুনিয়াটা এমন হয়েছে, যেমন আমি যখন কাজ করতে বসি, দেখা যাচ্ছে একটা ছোট্ট একটা ইমেজের একটা ছোট্ট একটা কাজ আছে। এখন ইমেজের হুম কাজটা করতে হবে ইলাস্ট্রেটরে বা ফটোশপে। হুম এখন এর হুম জন্য তো আমি বাইরে নিশ্চয়ই যাব না। তো আসলে যত হুম রকমের সফটওয়্যার স্কিল ডেভেলপ করা যায়, আসলে আই থিঙ্ক দ্যাটস বেটার। যত রকম তার পক্ষে সফটওয়্যার স্কিল কভার করা যায়, এটা ভালো অবশ্যই। ভালো। সফটওয়্যার সম্পর্কে নলেজ থাকা অলওয়েজ বেটার, মানে অলওয়েজ বেটার। আর এখন সফটওয়্যার সম্পর্কে নলেজ থাকার পাশাপাশি যে কোনো একটা ফিল্ডে স্ট্রেংথ থাকাটাও বেশি দরকার। আহ, যেমন কেউ যদি হচ্ছে পাওয়ার সিস্টেমে ভালো হয়, পাওয়ার সিস্টেমের স্ট্রেংথ অবশ্যই লাগবে, তার সাথে হচ্ছে ওই রিলেটেড সফটওয়্যার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কেউ যদি হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারে ভালো হয়, তাহলে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার স্ট্রেংথ যেমন থাকতে হবে, একই সাথে হচ্ছে ওই রিলেটেড সফটওয়্যার এক্সপার্টাইজ তোমাকে থাকতে হবে। মানে পুরো সফটওয়্যারকে বাদ দিয়ে এখন কোনো কোর্স আসলে খুব বেশি শাইন করা সম্ভব যায় না। না আর কি। হ্যাঁ আমি তোকে আর দুইটা প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ। একটা প্রশ্ন হচ্ছে যে, আমি প্রথমেই তোর পরিচয় দিয়েছিলাম যে তুই প্রচন্ড ধৈর্যের একটা ছেলে। আর আমি এখনকার ধৈর্য না, আসলে আমি এত ধৈর্য পোলাপানের, নাই। পোলাপানে না, আমি রিয়েলি আমি তোর কাছ থেকে কিন্তু এটা শিখছি যে কিভাবে একটা কাজ কনসেন্ট্রেশন দিয়ে করতে হয়। এবং আমি তোর এক্সাম্পল আমি বহুত জায়গাতে দিই, যে আমার এক বন্ধু আছে যার মধ্যে এই গুণটা আছে, সব জায়গাতে দিই। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এখনকার পোলাপানের মেন সমস্যা হচ্ছে এটা খুব ডিস্ট্রাক্টেড, খুবই ডিস্ট্রাক্টেড। যেমন ধর আমরা যখন পড়াশোনা করতাম, আমাদের সময় ফেসবুক বা ইউটিউবের স্পিড এত হাই ছিল না, এবং হুম আমাদের হুম ফেসবুক বা ইউটিউবে যে কিছু করতে হবে, আমাদের কোনো প্যাশনই ছিল না ওরকম, মানে খুব একটা আমরা পাত্তা দিতাম না। বাট এখনকার পোলাপান দেখা যাচ্ছে তার স্মার্টফোন আছে, এবং সে পড়তে বসছে, সে ইউনিভার্সিটিতে পড়ুক বা ইন্টারমিডিয়েট পড়ুক বা এসএসসি পড়ুক, ও হুম পড়ছে দেখা যাচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা পরে 3 ঘন্টা দেখা যাচ্ছে ইউটিউব বা ফেসবুক ব্রাউজ করছে। তো এইটাতে তো আসলে ব্রেন এফেক্ট করে প্রচুর পরিমাণ, হুম কারণ হুম তার হুম। আসলে কুল থিঙ্কিংটা নষ্ট হয়ে যায়। তো এই ব্যাপারে তোর কি সাজেশন, যে কিভাবে নিজের পড়াশোনার দিকে ধৈর্যটা কিভাবে বাড়ানো যেতে পারে? এটা প্রথম কথা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা আনসার করা আমার জন্য টাফ, কারণ আমি নিজে অত ধৈর্যশীল না। আমিও পড়তে গিয়ে ফেসবুক দেখি, ইউটিউবে ভিডিও দেখি। আহ, তবে যেটুকু বলবো হচ্ছে যে উম, সময়ের কাজ সময় করে ফেলাটা বেটার, সবসময় বলবো। অনেকে হচ্ছে কাজ ফেলে রাখে, কাজ যদি ফেলে রাখা হয় তাহলে এটা একসময় অনেক জমে যায়, এবং এটা এক্স্যাক্টলি। দেখা যায় যে ওই খুব তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে কোনো কাজই ঠিক মতো হয় না। ইউটিউবে ভিডিও দেখুক, ফেসবুক দেখুক, যাই হোক না কেন, আমি সবসময় বলবো এত কিছু করার পরও সময়ের কাজটা সময় করে ফেলাটা বেটার। এটা আমি সবসময় বলি, এবং এটা ফিউচার লাইফে অনেক হেল্প করে আর কি, যখন একটু বড় হয় হবা, যখন জব লাইফ বলো, পিএইচডি লাইফ বলো, কারণ পিএইচডি ওয়ান কাইন্ড অফ জবের মতো। এখানে তোমাকে প্রফেসর ফান্ড দিচ্ছে, তোমাকে পারফর্ম করতে হয়, পড়াশোনা শিখতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়, তোমার পার্সোনাল লাইফ থাকে, কারণ তুমি আর এখন ছোট নয়, তুমি অনেক বড় হয়ে গেছো। এই জন্য এখানে অনেক কিছু ম্যানেজ করতে হয়, এবং সময়ের কাজ সময় করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি একটা কাজ আজকে ফেলে রাখছো, সেই কাজটা হয়তো পরে যখন পরে করার সময় তোমার নাও হতে পারে, এবং পরে করার যখন সময় হবে তখন দেখা যাবে অন্য একটা কাজ চলে আসছে, এবং এই জিনিসগুলো তখন হ্যাম্পার করে আর কি, কাজের কোয়ালিটির উপর হ্যাম্পার করে, এবং তোমার মেন্টাল পিসের উপর হ্যাম্পার করে। তুমি স্ট্রেস তখন, মানে তুমি অনেক স্ট্রেস থাকবা। রাইট। স্ট্রেসটা যাতে না আসে, আমার কাছে সবসময় মনে হয় যে সময়ের কাজ সময় করাটা অনেক বেটার, অনেক বেটার আর কি। আর অবশ্যই। ধৈর্যের কথা যদি বলি, যে হচ্ছে যে এটা এটা আসলে সবাই ধৈর্যশীল, আমার কাছে মনে হয় না যে অধৈর্য কেউ হয়। সবারই সবারই তার লেভেল পর্যন্ত ধৈর্য আছে। তবে আহ ধৈর্য থাকার চেয়ে যেটা বড় ইম্পর্টেন্ট থাকা দরকার, যে তুমি কাজটাকে যদি ভালো লাগে, আমার কাছে মনে হয় তোমার ধৈর্যটা অটোমেটিক আসবে। কাজ যদি ভালো না লাগে, আসলে কারোই ধৈর্য আসবে না। এটা একটা বড় ব্যাপার। আচ্ছা, আর আমরা একটা যদি প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা আজকে সেশনটা মূলত যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, বাইরে পড়তে যাওয়া নিয়ে, এটা আমাদের লাস্ট প্রশ্ন, এরপর আমরা তেমন এক্সটেনশন করবো না এটা নিয়ে। সেটা হলো যে পিএইচডি কমপ্লিট করার পরে, যেমন একজন মনে কর ইলেকট্রিক্যাল থেকে পিএইচডি কমপ্লিট করলো, একজন সিভিল থেকে করলো, আর একজন মনে হুম কর ইকোনমিক্স এর কোন একটা টপিকের উপর সে পিএইচডি করে হুম বেরিয়েছে। মানে হুম আমি হুম বলতে চাচ্ছি যে আর্টস কমার্স সায়েন্স সব থেকে হুম পিএইচডি করে মনে কর জব ফিল্ডে গেল। এখন এদের যে স্যালারি স্ট্যান্ডার্ডটা হয়, এর মধ্যে কি খুব একটা বেশি বৈষম্য থাকে, না মোটামুটি একটা
উম, সামঞ্জস্যতা থাকে না, স্যার? খুব বেশি একটা বৈষম্য থাকে না। আসলে গ্রাজুয়েট স্টুডেন্টকে যখন স্যালারি দেওয়া হয় তখন কে কোন ফিল্ডে সেটা দেখে দেওয়া হয় না। একটা স্ট্যান্ডার্ড থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা গ্রেড থাকে। গ্রেড 5, গ্রেড 6 এরকম থাকে আরকি। এবং আমার মনে হয় না যে খুব বেশি ডিফার করে। হয়তো ৳৫০ এদিক $৫০ এদিক ওদিক হতে পারে বা $১০০ এদিক ওদিক হতে পারে। তো খুব বেশি একটা ডিফারেন্ট হয় না। যে মনে করো আরভাইনে হচ্ছে আমরা মোটামুটি যে টাকাটা পাই, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ যে টাকাটা পাই সেটা হচ্ছে যে আমার মনে হয় ইকোনমিক্স এ একটু টাকাটা সেম পরিমাণ টাকা পাই। মেডিকেল হয়তো একটু বেশি পেতে পারে। সামান্য ডিফারেন্সটা খুব অল্প। ৳১০০ ৳২০০ এদিক ওদিক। ওরকম আহামরি যে এমন না যে এখানে ৳২,০০০ পায়, কেউ ৳৫,০০০ পায়, ওরকম না। মানে আ বাস্তবতাটা হচ্ছে আমাদের দেশে যেমন ওই ক্যাটেগরি ওয়াইজ বেতনের অসামঞ্জস্যতা আছে প্রচুর। হ্যাঁ, হ্যাঁ। ইউএস এর সোসাইটি বা ইউরোপের সোসাইটিটা এরকম না। মানে ওখানে মানে আয় গ্রাজুয়েট এবং ব্যয়ের লাইফে নাই। সামঞ্জস্যতা আছে আরকি। হ্যাঁ, গ্রাজুয়েট লাইফে নাই এবং হ্যাঁ, গ্রাজুয়েট লাইফে আয়-ব্যয়ের সামঞ্জস্যতা আছে। ফর এক্সাম্পল এটা আবার স্টেট টু স্টেট ভ্যারি করে আসলে। এখানে আ ফর এক্সাম্পল হচ্ছে আমাদের আরবাইন খুবই কস্টলি। ক্যালিফোর্নিয়া খুবই কস্টলি স্টেট। হুম, হুম। কস্টলি স্টেটের মধ্যে আমরা যে ৳২,০০০ র মতো পাই, $২,০০০ এর মতো পাই, সেই $২,০০০ দিয়ে সারভাইভ করা খুব টাফ। কিন্তু আমরা করতে পারি কারণ হচ্ছে এখানে আমাদের হাউজিং ভার্সিটি থেকে হাউজিংটা অফার করে। আচ্ছা, আচ্ছা। এবং ভার্সিটি থেকে হাউজিংটা অফার করার কারণে আমরা বেশ চিপ রেটে বেশ ভালো হাউজিং পাচ্ছি। ফর এক্সাম্পল ধরো আমি এখন যে বাসায় আছি সেটা হচ্ছে ২ রুমের বাসা। এই ২ রুমের বাসা হচ্ছে আমাকে ভার্সিটি থেকে অনেক চিপে দিচ্ছে। কিন্তু আমি যদি হচ্ছে এটা যদি বাইরে নিতাম, ভার্সিটির বাইরে যদি আমি থাকতে যেতাম তাহলে হচ্ছে আমার ৳২,০০০ দিয়ে $2,000 দিয়ে আমি এফোর্ড করতে পারতাম না। আবার কিছু, কিছু ক্যালিফোর্নিয়ার অনেক ইউনিভার্সিটি আছে ইন ক্যাম্পাস অন ক্যাম্পাস হাউজিং দেয় না, সব অফ ক্যাম্পাস। সেইসব ইউনিভার্সিটি হচ্ছে $2,000 বা $2,500 দিয়ে সারভাইভ করা বেশ কষ্টের। হুম, এই যে আয়-ব্যয়ের সামঞ্জস্যতা বৈষম্যটা এখানেও আছে। আ ভার্সিটি কিছু ভ্যারি করে এবং এটাও কিন্তু একটা ওয়ান অফ দ্যা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর ভার্সিটি চুজ করার আগে। যখন ইউনিভার্সিটি চুজ করতে আসবা, যখন সবকিছু কনফার্ম হয়ে যাবে, ধরো হাতে যদি ৪-৫ টা অফার থাকে, এখন হাতে মনে করো ৪-৫ টা অফার আছে তোমার এবং সবগুলো ফান্ডেড অফার। তখন তুমি চুজ করতে পারো যে কোন স্টেটে গেলে তুমি তোমার এই টাকাতে বেশ ভালো লাইফ লিড করতে পারবা। এটাও একটা চুজ মানে একটু শেষে গিয়ে যখন তোমার মাল্টিপল অফার থাকে। কিন্তু ১ টা ২ টা অফার থাকলে খুব বেশি অপশন না থাকলে আসলে এটা লাভ নেই। কিন্তু যখন মাল্টিপল অফার থাকে তখন স্টেট অনুযায়ী কস্ট দেখে বা ওই স্টেটে কোন ভাইয়া আছে বা ওই ইউনিভার্সিটিতে কোন ভাইয়া আছে কথা বলে কতটুকু কস্ট মানে যে টাকাটা তুমি পাবা সেই টাকায় সার্ভাইভ করা যাবে কিনা সেটা আগে থেকে জেনে আসা বেটার। নইলে বেশ ঝামেলায় পড়তে হয়। এবং আমি অনেককে চিনি যে এখানে অনেকে টাকা নিয়ে ঝামেলায় পড়ছে। যেমন অন ক্যাম্পাস হাউজিং যদি একবার না পাওয়া যায়, অফ ক্যাম্পাস হাউজিং এ এত কস্টলি টাকা বেতনের 80% টাকা যদি চলে যায়, তখন বাকি টাকায় হচ্ছে খাওয়া সারভাইভ করা খাওয়া খুব চলা টাফ খুব হয়ে টাফ যাবে। খুব খুব এক্সাক্টলি। টাফ হয়ে যায় আরকি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বড় ভাইদের কাছ থেকে হেল্প কেমন পাওয়া যায়? ভালো সবসময় স সবাই খুব হেল্পফুল, সবাই ভালো এখানে। আমরা সবাই সবাইকে হেল্প করি। সাধ্যের মাঝে যতটুকু করা যায় আমরা সবাই করার চেষ্টা করি আরকি। আচ্ছা। তো ঠিক আছে। তুই আজকে অনেক সময় দিলি এবং তোর যে হ্যাঁ, হ্যাঁ। মজার থ্যাংক আইডিয়া ইউ, গুলো আমাদের থ্যাংক ইউ। সাথে শেয়ার করলি। আমাদের স্টুডেন্ট বন্ধুরা যারা ইউনিভার্সিটিতে পড়ছে বা উঠবে, আমি মনে করি সবাই খুব উপকৃত হবে। তো তোর মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকিস। আর খোদা হাফেজ। তুই হ্যাঁ, সবাই সবার ভালো কাছ থেকে থেকো বিদায় তোমরা। নিয়ে নে। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের তোমরা লাইফে শাইন করো। এটা আমি চাই। আমার জন্য দোয়া করো যাতে আমিও অবশ্যই, আমিও অবশ্যই। লাইফে অবশ্যই আমিও তুই লাইফে সুখে ভালো থাক, করতে পারি। শান্তিতে থাক। কারণ আর অনম কিন্তু বিয়ে করছে। আমাদের বিয়ে করেছে অনম বেশ কয়েক বছর আগে। আমাদের বৌদি কিন্তু অনেক ভালো। খুব লক্ষ্মী একটা মেয়ে। সেও ইঞ্জিনিয়ার। ও কিন্তু অনমর সাথেই আছে। আজকে কোন এক কারণে আসে নাই। বাট শি ইজ এ ভেরি নাইস গার্ল। ওরও ঠিক হচ্ছে আছে? মাস্টার্সের থিসিসে কাজ চলতেছে তো ও কাজ করতেছে আরেক রুমে। আরেক রুমে কাজ করছে। গুড। তুই এইজন্য ব্রিলিয়ান্ট গাই। হ্যাঁ। ঠিক আছে, ওকে। খোদা হাফেজ। ভালো থাকিস তাহলে। ওকে, হ্যাঁ, সবাই ভালো থেকো। হ্যাঁ।